গল্পের নাম উষ্ণতার ছোঁয়া। গল্পটি লিখেছেন শ্রীলা আচার্য। তোমার সাথে আমার সম্পর্ক কেউ কোনো দিন মানবে না। শুধু এইটুকু কারণের জন্য আজ অবধি বলতে পারলে না যে আমায় এত ভালোবাসো? এত বছর চুপ করে থাকার কোনো মানে হয়? তাহলে কি করব? চিৎকার করে বলবো তোমায় ভালোবাসি? চিৎকার তো করতে বলিনি, ফিসফিস করেও তো বলতে পারতে। ফালতু কথা বলো না। কোথায় তুমি আর কোথায় আমি? বলার পর যদি আর কথা না বলতে, যদি বন্ধুত্বটাও নষ্ট হয়ে যেত, তখন কি হতো? এতদিন বাদে তো বললে, তাই এবার কি হবে? আমি বুঝি কথা বন্ধ করে দিলাম? একবার আই লাভ ইউ বলো না। প্লাবন আর থাকতে পারে না। সমাদ্রিতাকে এক পলকে নিজের কাছে টেনে নেয়। বেশ কিছুক্ষণ নিজের ঠোঁটটা সমাদ্রিতার ঠোঁটে ডুবিয়ে রাখে প্লাবন। সমাদ্রিতার আজ কোনো জড়তা নেই। নিশ্চিন্তে প্লাবনের বুকের কাছে ঘেঁষে আসে। প্লাবনের ঘামের গন্ধটা বহুদিন ধরে চেনা, এমনকি প্লাবনকেও চেনা, বহুদিন, বহু বছর ধরে। দেখলে তো, আমি তোমায় একটুও বকিনি। ঠোঁটটা মুছতে মুছতে সমাদ্রিতা বলে, কি হলো মশাই, আর ভয় রইল? দিব্যি তো প্রেমিকাকে জড়িয়ে ধরে শটান বেশ কয়েক সেকেন্ড কিস করে দিলেন। তা চুমুটা ভালোই খেতে পারো। ঠিক আছে, এই পরীক্ষায় 5 নম্বর দিলাম। এই যে সমাদ্রিতা, তুমি কি শুধু পরীক্ষা নম্বর এই ছাড়া আর কিছু বোঝো না? নাকি ভাবতেও পারো না? সদ্য কলেজে অধ্যাপিকা হিসেবে জয়েন করা সমাদ্রিতা সান্যালের কাছে প্লাবন দাস নামটা খুবই সাধারণ। প্লাবন ছেলেটাও খুব সাধারণ। সমাদ্রিতা সান্যাল পেশায় অধ্যাপিকা, রসায়নের মাস্টার ডিগ্রি করে এখন পিএইচডি করছে। মা বাবার একমাত্র সন্তান হিসেবে যথেষ্ট আহ্লাদে সে বড় হয়নি, আর 5টা মধ্যবিত্ত বাড়ির মেয়ের মতোই সে বড় হয়েছে। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছাত্রী। মাধ্যমিকে স্টার মার্কস পেতে বাড়িতে হই হই রই রই কাণ্ড। যথারীতি বিজ্ঞান বিভাগে ক্লাস 11-এ ভর্তি করা হলো তাকে। উচ্চ মাধ্যমিকেও ভালো নম্বর পেয়ে পাশ করতে কেমিস্ট্রি অনার্সে কলেজে ভর্তি হয়। প্লাবনকে ও চেনে সেই ক্লাস 6 থেকে। পাড়ায় অঘোর কাকুর বাড়িতে প্রথম যখন প্লাবন আসে, তখন সে 20 বছরের একটা তাজা যুবক। অঘোর কাকুর স্ত্রী থেকে শোনা, প্লাবনের মা বাবা নাকি প্লাবন ছোট থাকতে ইহলোক ত্যাগ করেছিল। 2 বিবাহিত দিদি তাকে দেখাশোনা করত। ক্লাস 9-এ উঠতে 2 দিদি হাত তুলে নিল। তারা নাকি আর খরচ চালাতে পারছে না। এবার নিজের কাজ নিজে খুঁজে পেট চালাও। সেই থেকে আজ অবধি প্লাবন পিছন ফিরে তাকায়নি। এত বছর বাদে সমাদ্রিতাকে নিজের মনের কথা বলতে পেরে প্লাবন খুবই ভারমুক্ত মনে করছে নিজেকে। সেই ছোট্ট রঙিন ফ্রক পরা মেয়েটাকে যেদিন প্লাবন প্রথম দেখেছিল, সেদিন প্লাবনের খুব জ্বর। প্লাবনের মাথায় হাত দিয়ে বলে উঠেছিল, ইস, তোমার গা তো পুড়ে যাচ্ছে। সেই দিন থেকে প্লাবন নিজেকে ছুঁয়ে দেখার অধিকার শুধু সমাদ্রিতাকেই দিয়েছিল। তারপর থেকে ছোট মেয়েটা ও চোখের সামনে কখন বড় হয়ে উঠল, সেটা প্লাবন আর সমাদ্রিতা দুজনেই বুঝে উঠতে পারেনি। অঘোর কাকুর ছোটোখাটো একটা ব্যবসা ছিল। প্রথম প্লাবন সেই ব্যবসা দেখাশোনার কাজ করত। কাকুর ছেলে মেয়ে সবাই চাকরি সূত্রে পশ্চিমবঙ্গের বাইরে থাকে। প্লাবনই তিল তিল করে সেই ব্যবসাকে আজ মস্ত শিখরে নিয়ে গেছে। তবে এই বয়সে এসে ও বুঝেছে শিক্ষার দাম অর্থের থেকে অনেক বেশি। প্লাবন হচ্ছে সমাদ্রিতার বাড়িতে বিশ্বস্ত লোকের মতন। কলেজে ভর্তি হওয়া থেকে আজ চাকরির জগতে সব জায়গায় সমাদ্রিতার প্লাবন ছাড়া চলে না। সমাদ্রিতার মা বাবা এই বিশ্বস্ত ছেলেটির উপর মেয়ের দায়িত্ব সহজেই দিয়ে দিয়েছিল। প্লাবনের বাইকের পিছনের সিটটা যেন সমাদ্রিতার জন্যই। সব কিছুই খুব ভালো চলছিল। কিন্তু আজ প্লাবন নিজের মধ্যে চেপে রাখা ভালোবাসাকে লুকিয়ে রাখতে পারেনি। ভয় পেয়েছিল হয়তো সমাদ্রিতা শুনেই সজোরে একটা চড় না কষিয়ে দেয়। হয়তো বলে বসবে, তুমি কি সত্যিই আমার যোগ্য? অপমানিত হওয়ার থেকে চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ। আজ সমাদ্রিতার কলেজের সেমিনার। 2 দিন আগেই প্লাবনকে বলে রেখেছে, আমায় কিন্তু কলেজে দিয়ে আসতে হবে। সমাদ্রিতার কথাকে অমান্য করার ইচ্ছে বা অবকাশ কোনোটাই প্লাবনের নেই। সমাদ্রিতা নতুন গাড়ি কিনেছে। সেই গাড়ি নিয়েই আজ কলেজে আসা।
চালাতে তো শেখেনি, তাই প্লাবন ভরসা। আজ সমাদৃতা একটা রয়্যাল ব্লু পিওর সিল্ক পরেছে। শ্যাম্পু করা লম্বা চুলটাই একটা আলগা খোপা করেছে। চোখে সুন্দর করে যত্ন করে আইলাইনার লাগানো, ঠোঁটে রেড ম্যাট লিপস্টিক। সমাদৃতার এই রূপ দেখে আজ আর নিজেকে আটকে রাখতে পারিনি। সেমিনার শেষে বাড়ি ফেরার পথে চাঁদের আলোয় সমাদৃতার নরম হাত দুটো ধরতে খুব ইচ্ছে করছিল। আর সমাদৃতাও যে এত সহজে পরম আদরে প্লাবনকে নিজের বুকে মাথা গুঁজে ভালোবাসা নিতে দেবে, সেটাও সে কল্পনা করেনি। গাড়িটা একটা ফাঁকা রাস্তায় থামিয়ে সমাদৃতা প্লাবনকে বলে, আমায় বিয়ে করবে? তোমার মনে হয় আমার মতন একটা ছেলেকে তোমার বাবা মা মানবে? না মানলে পালিয়ে গিয়ে বিয়ে করব? না সমাদৃতা, সেটা হয় না। এমনিতেই তোমার জন্য বাড়ি থেকে ছেলে তো দেখে রেখেছে তোমার মা। তুমি কি করে জানলে? কাকিমা তো গত পরশুই বলছিল, মেয়েটার তো চাকরি হলো, এবার পাত্রস্থ করব। আর ভালো ছেলেও পেয়ে গেছি, সেও নাকি কোন কলেজের প্রফেসর। আমার জন্য ছেলে দেখছে জেনেও আজ প্রেম নিবেদন করলে, তার বেলায় কোনো দোষ হলো না? কি করি যদি আর কোনো দিন বলতে না পারি? তাই তো আজ সর্বশক্তি সঞ্চয় করে বলে ফেললাম কথাটা। তা যা করেছো বেশ করেছো, ভালোই করেছো। বিয়ে তো তোমায় আমাকেই করতে হবে, এ তোমায় বলে রাখলাম। তুমি খুব জেদি জানো তো সমাদৃতা। ক্লাস 6-এ পড়া বাচ্চা মেয়েটা আমি নই। তোমার যেমন 40 ছুঁয়েছে, আমারও 30 টপকাবো করছে। সত্যি কি জানো তো, তোমায় ভালোবাসি এই কথাটা বলতে খুব ভয় হয়। একটা এত শিক্ষিত মেয়ে, প্রফেসর তুমি কলেজের, সে কি না পরের বাড়ির একটা আশ্রিত একটা অশিক্ষিত ছেলেকে কি ভালোবাসতে পারবে? পারবে না, জানো তো। তোমার স্থান অনেক উঁচু। প্রফেসর ছেলে দেখেছে তোমার মা, তাকে বিয়ে করো, সুখী হবে। সমাদৃতার সমস্ত উচ্ছ্বাস যেন নিমেষে চুপসে যায়। কাউকে ভালোবেসে কাছে টেনে আবার অন্যের হাতে তুলে দেওয়া যায়? প্লাবন আর সমাদৃতা ফিরে আসে বাড়িতে। সেমিনার ভালোভাবেই মিটেছে। রাতে বিছানায় শুয়ে কর্ডলেসের রিসিভার নিয়ে সমাদৃতা ফোন করে প্লাবনকে। হ্যালো, আমি সমাদৃতা। তোমার নামটা কি নতুন করে চিনতে হবে আমায়? চলতে থাকে রাতের পর রাত কথা, ভালো লাগা, ভালোবাসা। বাড়িতে প্রথম জানায় সমাদৃতা, বাবা, আমি প্লাবনকে ভালোবাসি। মা তো শুনেই চিৎকার করে ওঠে, এই সম্পর্ক হতেই পারে না। তুই একটা কলেজের প্রফেসর, আর ও পরের বাড়ির আশ্রিতা। আশ্রিতা তো কি হয়েছে, মানুষটা তো ভালো। বাবা কিন্তু মেয়ের পছন্দের উপর যথেষ্ট ভরসা রাখে, কিন্তু বিপত্তি তো মাকে নিয়ে। একটাই কথা, তোমার জন্য ছেলে দেখা হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেব। যেটার ভয় ঠিক সেটাই হলো। আজ বুঝছি পাড়ার লোকের কথাগুলো মিথ্যে হয়নি। প্লাবনকে যত ভালো মনে করে বিশ্বাস করেছিলাম, ততটাই বাজে ছেলে তো। মা, মোটেও বাজে ছেলে বলবে না, ও তো কোনো খারাপ কাজ করেনি। আমি কিছু শুনতে চাই না। বিয়ে তো তোমার বাড়ির দেখা পাত্রের সাথেই করতে হবে। প্লাবনকে কোনো দিন এই বাড়ির জামাই হিসেবে মানা সম্ভব নয়। সমাদৃতা বুঝতে পারে বাড়িতে এই সম্পর্ক বোঝানো মোটেও সম্ভব নয়। পরের দিন কলেজ থেকে ফিরতেই বাড়িতে ছেলে দেখতে আসার তোড়জোড়। প্লাবনকে ফোনে জানিয়েছে বাড়ির অবস্থা। বড্ড নিরুপায় লাগছিল ছেলেটার গলা। সন্ধে 7টা, সঞ্জয় আর তার বাবা মা এসে হাজির। কথাবার্তা শুরু হলো। সঞ্জয়ও প্রফেসর, তবে দুজনের সাবজেক্ট আলাদা। সঞ্জয়ের মা বাবা জানিয়ে দিল তাদের মেয়ে পছন্দ। সব কিছু এত তাড়াহুড়ো করে হচ্ছে, কিছুই যেন মাথায় ঢুকছে না সমাদৃতার। প্লাবনকে বারবার বলেছে, চলো পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। প্লাবন কিছুতেই রাজি হচ্ছে না। সমাদৃতাও নাছোড়বান্দা, বিয়ে তো সে প্লাবনকেই করবে। তারপর কি হলো আঙ্কেল? সম্বিত ফেরে প্লাবনের। অভিপদ্যা বলে, আঙ্কেল, আন্টি এখন কোথায় থাকে? ও একটা ফ্ল্যাট কিনেছিল, সেখানেই থাকে। তুমি যাবে আন্টির কাছে? হ্যাঁ বাবা, চলো না আমরা মায়ের কাছে যাই। তোর মা কি আমায় অ্যালাউ করবে? ঠিক অ্যালাউ করবে আঙ্কেল, তুমি যাবে কি বলো। কিন্তু তার আগে তোমায় বলতে হবে আন্টি কেন চলে গেল। প্লাবন ফিরে যায় অতীতে।
সঞ্জয়ের সাথে সমাদৃতার বিয়ে ঠিক, মাসখানেক বাকি। রোজ আমার সামনে নাকের জলে চোখের জলে হচ্ছে মেয়েটা, আর আমি ওকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি। অভিপদ্যা বেশ জমিয়ে পা গুটিয়ে বসে সোফায়। আঙ্কেল, আন্টির ওই অবস্থায় তুমি চুপ থাকতে পারলে? কে বলল চুপ করেছিলাম? আসলে কি জানো অভিপদ্যা, তোমাদের আন্টির সামনে বিশাল একটা গুড অপরচুনিটি আসছিল, বিদেশে যাওয়ার। সঞ্জয়ের সাথে বিয়ে হলে সেটা খুব সহজেই হয়ে যেত। সঞ্জয় রিসার্চের কাজে বিদেশে যাবে। আমি কোনোদিন চাইনি সমাদৃতা আমার জন্য তার কেরিয়ার নষ্ট করুক। আমি মাধ্যমিক পাস, আর ও পিএইচডি। পার্থক্যটা অনেকটা, বুঝতেই পারছো। তখন আমি অঘোর কাকুর বাড়ি থাকি, নিজের বাড়িও নেই। বিয়ে করে কোথায় নিয়ে গিয়ে তুলব মেয়েটাকে, এইসব 7 মাস চিন্তা আমার মাথাতেও ঘুরত। কিন্তু শেষ অবধি আর পারলাম না সঞ্জয়ের হাতে ওকে তুলে দিতে। বেশ কিছু জমানো টাকায় একটা সিঙ্গেল বেডরুম ফ্ল্যাট কিনে ফেললাম 1 সপ্তাহের মধ্যে। সমাদৃতা যেদিন রেজিস্ট্রি ম্যারেজের নোটিশ দেওয়া হবে সেদিনই ওকে বিয়ে করে ফেললাম। গোটা 10 বন্ধু সাক্ষী রইল। রেজিস্ট্রি ম্যারেজ হলো প্রায় মাস 2 পর। বিয়ে করলাম নিজের ফ্ল্যাটেই। বলতে পারো লাইফটাকে সিনেমা মনে হচ্ছিল। সমাদৃতা আমার কাছে প্রিন্সেসের মতন, খুব যত্নের জিনিস। ওকে কষ্ট দেওয়া আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। আচ্ছা বাবা, আজ তুমি কিসের জন্য ডেকেছিলে অভিপদ্যাকে? দেখ, বয়স হয়েছে, মেয়েটাকে বৌমা করার খুব শখ, তাই তোদের মত কি জানার জন্য ওকে ডেকেছিলাম। আঙ্কেল, আন্টিকে না জানিয়ে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু সমাদৃতাকে কি করে জানাবে? সে আমি ভেবে কাল জানাচ্ছি। আজ উঠি, রাত হচ্ছে, বাড়ি যেতে হবে। আজ বহুদিন পর প্লাবনের সামনে সমাদৃতার সব পুরনো স্মৃতি একে একে সতেজ হচ্ছে। রাতের বিছানাটা আজ প্রায় 20 বছর একা কাটাচ্ছে। মনে পড়ে বিয়ের দিনের কথা। কলেজে ফোন করে প্লাবন, আমি তোমায় আজ নিতে আসব। কেন? দরকার আছে। কলেজ ফেরত সমাদৃতাকে নিয়ে সোজা নতুন ফ্ল্যাটে। 2 বন্ধুর বউ এসে আগে থেকেই হাজির। তারাই সাজিয়ে গুছিয়ে বিয়ের পিঁড়িতে বসালো। প্লাবনের বুকটা দুরুদুরু করছে। অনেক বড় দায়িত্ব নিতে যাচ্ছে সে। সিঁদুরদানের সময় রীতিমতো হাতটা কাঁপছিল। বিয়ের পরের অবস্থাটা বেশ কঠিন। অঘোর কাকু আর কাকিমা খুব বেশি রাগারাগি করেননি, তারা মেনেই নিয়েছিল। প্রবলেম যা হওয়ার তা সমাদৃতার বাড়ি থেকেই হলো। প্রফেসর মেয়ের পালিয়ে বিয়ে, লোকের জল্পনা কল্পনা শেষ নেই। এত বছর বাদে সমাদৃতার ওই সিঁদুর মাখা মুখটা খুব মনে পড়ছে। লাল দুটো ঠোঁট, মনে পড়ছে মেরুন বেনারসি পরা, গলায় একটা খুব কম ওজনের সোনার হার, আর শাঁখা পলা পরা মেয়েটাকে কি সুন্দরী সেদিন লাগছিল। ডাকাবুকো মেয়েটাকে সেদিন প্রথম লজ্জা পেতে দেখেছিল প্লাবন। সেদিন সারা রাত মেয়েটা চুপ করেছিল। প্লাবন সেদিন নিজের বিবাহিত স্ত্রীর প্রতি কোনো পুরুষালী জোর খাটায়নি, শুধু বলেছিল, প্লাবন, আমি একটা জিনিস চাই। কি চাও? আমায় কোনোদিন তোমার থেকে দূরে সরিয়ে দিও না। চোখের জল আর আটকে রাখতে পারেনি প্লাবন। সমাদৃতার ভালোবাসায় আজ অনেক দিন বাদে নিজেকে খুব আপন মানুষের কাছে সমর্পণ করেছে। মায়ের ভালোবাসা প্রায় পায়নি প্লাবন। সমাদৃতা আজ সেই না পাওয়াগুলোকে পূর্ণ করেছে। কিন্তু একটা ভুল সব শেষ করে দিল। রাত কেটে সকাল হয়। অভিপদ্যা আর প্রসূনের আজ মিট করার কথা। প্রসূন ভালো চাকরি করে, পড়াশোনায় মায়ের মতোই ভালো। অভিপদ্যার প্রসূন সেই কলেজ থেকে বন্ধু। আজ অবশ্য বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়েছে, যার ফলস্বরূপ ওরা বিয়ে করার ডিসিশন নিয়েছে। কিন্তু অভিপদ্যা চায় সম্পর্কটা সকলের মতে হোক। দেখো প্রসূন, আন্টির সাথে কথা বলাটা খুব জরুরি। মা তো কোনো যোগাযোগই রাখে না। কেন? তুমি ছেলে, তুমি আন্টির কাছে যেতে পারো না? বাবার কাছে মায়ের ফোন নম্বর ঠিকানা সবই আছে, তবে ভাই হওয়ার পর কী যে হলো। ভাই হওয়ার বছরখানেক পরে মা চলে গেল ভাইকে নিয়ে। বাবাও রাগের মাথায় মাকে চলে যেতে দিল। বাবা পছন্দ করতো না আমি মায়ের কাছে যাই। ভাইয়ের কথা বললেই বাবা রেগে যেত। তখন আমি খুব ছোট, খুব বেশি হলে বছর 6-এর।
এমনিতেই মামার বাড়িতে দাদু দিদার সাথে সম্পর্ক খুব সহজ নয়। তার কারণ তো শুনলেই। বাবার ব্যবসা বাড়ছিল তখন। দাদু দিদা মাঝে মধ্যে ফোন করতো মাকে। মা চলে যাওয়ার পর সেটাও বন্ধ হয়ে গেল। অভিপদ্দা, আমার কপালটাই খারাপ। তবে বাবার কিন্তু এখন বেশ অনুশোচনা হয়। কিন্তু ইগো খুব খারাপ জিনিস জানো, সব শেষ করে দেয়। আমাদের সংসারটাও ইগোতেই শেষ হয়ে গেল। ঠিক কি হয়েছিল একটু খুলে বলবে আমায়? আমিও শিওর জানি না, তবে ভাই হওয়ার পরেই গণ্ডগোলটা বাধে। চলো আঙ্কেলের কাছে, আই নিড টু টক। প্লাবন অভিপদ্দার মধ্যে সমাদ্রিতাকে দেখতে পায়। মেয়েটা ঠিক সমাদ্রিতার মতন, কোনো কিছুতেই হার মানতে নারাজ। আঙ্কেল, আজ তোমায় বলতেই হবে আন্টি কেন চলে গেছে। প্লাবন বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলে, প্রসূন যেদিন আমাদের কোলে এসেছিল সেদিন আমাদের সব থেকে খুশির দিন। অঘোর কাকুর থেকে আলাদা হয়ে নিজের ব্যবসা শুরু করি। ব্যবসাও ভালো করে বেড়ে উঠছিল। প্রসূনের মুখটা আমার ফেলে আসা জীবনের সব কষ্ট ভুলিয়ে দিয়েছিল। সমাদ্রিতার জন্য আমার নিজের সংসার হলো। আমার ছেলে, বাপ মা মরা আমার মতন অনাথের ভরপুর সংসার। ততদিনে এই ফ্ল্যাটটাও কিনে ফেলেছি। নিজের পরিবার কী জিনিস কিছুই বুঝিনি। সবই ভালো চলছিল। প্রসূনের যখন বছর 5 হবে, একদিন সমাদ্রিতার খুব শরীর খারাপ। ডাক্তার দেখানো হলো। ডাক্তার বলল গুড নিউজ। আমিও খুব খুশি হলাম। মনে মনে ঠাকুরকে বললাম, আমার মতন অনাথকে সে এত সুন্দর সংসার দিয়েছে, আর আমি অনাথ নই। গাড়ি ছিল একটা ছোট। সমাদ্রিতার কলেজে যাওয়ার সুবিধার জন্য একটা ভালো গাড়ি কিনে ফেললাম। 1 মাস, 2 মাস, 5 মাস, 7.5 মাসের মাথায় প্রীতম হলো। প্রীতম প্রসূনের ছোট ভাই। বাচ্চাটা প্রিম্যাচিওর জন্মালো। ডাক্তার সব রকম পরীক্ষা করে জানালো বাচ্চা সুস্থ। বাড়িতে হৈ হইতে ভরে উঠল। পুরনো 1 কামরার ফ্ল্যাট ছেড়ে এই বড় ফ্ল্যাটে এসে উঠলাম। কিন্তু প্রীতম যত বড় হচ্ছিল বোঝা যাচ্ছিল ও স্বাভাবিক নয়। বছর খানেকের মধ্যে বুঝে গেলাম প্রীতম স্পেশাল চাইল্ড। মাথাটা আমার রাগে ফেটে যাচ্ছিল। মনে হলো ভগবান আমার সাথে ছেলে খেলা করছে। সমাদ্রিতা কিন্তু সবার অলক্ষ্যে কাঁদত। ওর চোখের জল আমি দেখতে পারি না। ঠিক করলাম প্রীতমকে কোনো হোমে রেখে আসব। সমাদ্রিতা মোটেও তা মানতে পারেনি। এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। তখন বুঝিনি কি ভুল করলাম। কিন্তু তারপর প্রতি মুহূর্তে নিজের বিবেক দংশন হয়েছে। ইচ্ছে করত সমাদ্রিতার কাছে ছুটে যাই। তার পরের মুহূর্তেই মনে হয়েছে না, যাব না, দেখব না ওই ছেলের মুখ। একটা অ্যাবনর্মাল ছেলের জন্য সমাদ্রিতার এত দুঃখ। দিন কেটেছে, বুঝেছি ভুল আমারও ছিল। যতই হোক মা কি পারে ছেলেকে দূরে সরিয়ে রাখতে? আঙ্কেল, তুমি কি করলে? একদিন তুমি মা বাবাকে পাওনি, আর সেই তুমি কি না নিজের ছেলেকে দূরে সরিয়ে দিলে? তোমার মতন মানুষের থেকে এটা আশা করা যায় না। জানি আমি ভুল করেছি। সেই ভুল তো শোধরানো যায়। তা যায়, কিন্তু সমাদ্রিতা কি মানবে আমায়? আমি যদি চেষ্টা করি? তুমি আমায় আন্টির ঠিকানাটা আর ফোন নম্বরটা দাও। দিন 7 পরের ঘটনা। অভিপদ্দার প্রসূন এসে হাজির অঙ্কন অ্যাপার্টমেন্টের নিচে। অ্যাপার্টমেন্টের নিচে বেশ কয়েকজন পুরুষ মহিলা অপেক্ষারত। ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়াতে শোনা যাচ্ছে অনেক ছেলে মেয়ের কণ্ঠস্বর। বেল বাজাতে একজন মহিলা দরজা খুলল। বোঝা গেল ভিতরে বেশ কিছু ছেলে মেয়ে রয়েছে। ঘরে ঢুকে অভিপদ্দার চোখে জল। গোটা 10 বাচ্চা, কেউই স্বাভাবিক নয়। সমাদ্রিতা পরম আদরে ওদের গান শেখাচ্ছে। প্রসূনকে দেখে চিনতে পেরেছে সমাদ্রিতা। এগিয়ে আসে বড় ছেলের দিকে। কি ব্যাপার, তুমি এখানে? কেমন আছো মা? বড় ছেলের মুখে মা ডাকটা শুনে চোখ ছলছল করে ওঠে। আন্টি, আমি অভিপদ্দা। প্রসূনের বান্ধবী বুঝি? হ্যাঁ গো মা, ওর জন্যই তো আজ তোমার কাছে আসতে পেরেছি। মা, বাড়ি ফিরে চলো। সে আর হয় না। ওই বাড়িতে ফেরার সব রাস্তা বন্ধ করে এসেছি। কিছু বন্ধ হয় না মা, কিছু বন্ধ হয় না মা। দেখো মা, বাবা ভুল করেছে, সেটা বাবাও মানে।
প্লিজ তুমি এবার মেনে নাও, প্লিজ বাড়ি চলো। প্রীতম ছুটে আসে মায়ের কাছে। প্রসূনের মতনই দেখতে, কিন্তু পার্থক্য একটাই, একজন স্বাভাবিক আর একজন স্বাভাবিক নয়। মা, বাবার ফোন নম্বরটা রেখে গেলাম, একবার কথা বলো। ভুল শোধরানোর জন্য একটা সুযোগ তো দেওয়া উচিত। অভিপদ্যা এক প্রকার জোর করে সমাদ্রিতাকে প্লাবনের সাথে দেখা করার জন্য, কিন্তু সমাদ্রিতার মন ভেঙে গেছে যে মানুষটার প্রতি, তার সাথে নতুন করে কথা বলার কোনো ইচ্ছা সমাদ্রিতার নেই। তাও সব সম্পর্ক সবসময় অগ্রাহ্য করা আমাদের মতন মানুষ জাতির পক্ষে সম্ভব নয়। ঠিক হলো একটি নির্দিষ্ট দিনে সমাদ্রিতার প্লাবন মুখোমুখি হবে, সেটা অন্য কোনো দিন নয়, অভিপদ্যার প্রসূনের পাকা দেখার দিন। অভিপদ্যা আজ একটা গ্রিন অ্যাশ কম্বিনেশনের হ্যান্ডলুম পরেছে, বেশ ডিপ কাট ব্লাউজ, চুলে হালকা খোপায় জুঁই ফুলের মালা, যথেষ্ট ঠিকঠাক মেকআপ, তার সাথে বাঙালি চিরাচরিত বিশ্বাসের গয়না, সোনার চেন, তার সাথে পেন্ডেন্ট, হাতে নতুন ডিজাইনের সোনার চুড়ি, কানে সোনার দুল। প্রসূন তো প্রায় হাঁ করে গিলছিল অভিপদ্যাকে। পাকা দেখা শুরু হলো। অভিপদ্যার বাড়ির লোকেরাই প্রথম কথাটা তোলে। কি জানেন তো, যে বাড়িতে অ্যাবনর্মাল বাচ্চা হয় সেই বাড়িতে মেয়ে দিতে একটু ভয় থাকে বইকি। সমাদ্রিতা দৃঢ়কণ্ঠে বলে, কেন? বুঝছেনই তো, আমাদের মেয়ে সন্তান, তার যদি ভবিষ্যতে এমন কিছু হয়। আমার মনে হয় আপনাদের কাছে একটা সুস্থ মানুষের দামই বেশি, আর অসুস্থ হলে তার দাম নেই। অভিপদ্যা এবার নিজেই বলে, তোমরা ভুল করছো সবাই। যে ভুল এতদিন আঙ্কেল করে আসছিল, দেখো আমরা মানুষ, আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছি, স্বাভাবিকভাবে পড়াশোনা করছি, কাজ করছি, তাই আমাদের ভ্যালু আছে। আর প্রীতমদের মতন মানুষদের সমাজে কোনো দাম নেই, ওরা ইউজলেস, তাই তো? প্লিজ তোমরা একটু বোঝো। প্রীতমদের মতন সব বাচ্চারাই স্বাভাবিক, এদের সুস্থ করে তোলার জন্য ডাক্তার ওষুধ নয়, ভালোবাসার প্রয়োজন। ওদের কাছের মানুষের বড়ই অভাব, ওদের সবাই নেগলেক্টই করে আসছে চিরকাল। তোমরাই বলো, তোমাদের একটা হাত যদি কম করে কাজ করে, তাহলে কি সেই হাতটা কেটে ছেঁটে ফেলে দাও? যদি কোনো চোখে কম দেখো, তাহলে কি সেই চোখটা উপড়ে ফেলো? শরীরের কোনো অঙ্গ অকেজো হয়ে গেলে সেটা কি শরীর থেকে বাদ দিয়ে দাও? দাও না তো। তেমনি যে শিশুটা স্বাভাবিকভাবে জন্মাতে পারেনি, সেটাই তার দোষ কোথায়? তার জন্য বিচার কি নির্বাসন? সরি, নির্বাসন বলাটা ভুল হয়ে গেল। তোমরা তো এদের হোমে পাঠাতে চাও, পাগলাগারদে চালান করো। কি যেন বলে, অ্যাসাইলাম। ওরা তো কিছু চায় না, ওরা তো কিছুই বোঝে না। একটু ভালোবাসা কি যায় না ওদের? ওরা তো আমাদের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখে। আমরা যা দেখাই, যা বোঝাই, ওরা তো সেটাই বোঝে। আমাদের মতামতটাও ওদের উপর চাপিয়ে দিই। কোনো দিন ভেবেছো তোমরা, তোমাদের উপর এমন জোর করে সব চাপিয়ে দিলে তোমরা মানতে পারতে? ওরা তো শুধু ভালোবাসা চায়, এইটুকু ওদের দিতে আমাদের এত কষ্ট। আজ আঙ্কেল যে ভুল করে প্রীতমকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তোমরাও দেখছি আঙ্কেলের মতন করেই দুনিয়াটাকে দেখো। কেন একটু আন্টির মতন করে ভাবতে পারছো না? অভিপদ্যার মা বাবা চুপ। অভিপদ্যা সমাদ্রিতার গলা জড়িয়ে ধরে বলে, তোমার তো দুটো ছেলে, আজ থেকে একটা মেয়ে না হয় এক্সট্রা হলো। তাড়াতাড়ি বলো, আমায় বৌমা করবে কি না? প্লাবনের চোখে জল। প্রীতমের কাছে এসে প্রীতমকে জড়িয়ে ধরে। একবার বাবা বলে ডাক আমায়। প্রীতম নির্বাক, বুঝে উঠতে পারে না। মায়ের ইশারায় প্লাবনকে বাবা বলে প্রথমবার ডেকে ওঠে। প্রসূন এতক্ষণ চুপ করে অভিপদ্যার সব কথা শুনছিল। সমাদ্রিতা বুঝেছে মেয়েটা তার মতনই জেদি আর তুমুল সাহসী। মেয়ের জেদের কাছে মা বাবাও হার মানে। ঠিক হয় বিয়ের দিন। মাস দেড়েক বাদে অভিপদ্যার প্রসূনের বিয়ে। বিয়ে নিয়ে তোড়জোড় তুঙ্গে। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কাজে অভিপদ্যা প্রীতমকে কাছছাড়া করেনি। সমাদ্রিতাকে এই আশ্বাস দিয়েছে, আন্টি আমি আছি, তুমি চিন্তা করো না। প্লাবনও ধীরে ধীরে ছোট ছেলেকে বুঝছে। সমাদ্রিতাকে দেখে বুঝেছে ওর কাছে দুই ছেলেই সমান, দুই ছেলেই তার প্রাণ। প্লাবন যে ভুল করেছিল, আজ তার ক্ষমা, তার প্রতিকারের দিন। অভিপদ্যার সাথে প্রীতমের বেশ বন্ধুত্ব হয়ে গেছে। প্রীতমের বিশ্বাসী বন্ধু।
দেওর বৌদির সম্পর্ক প্রীতম বোঝে না, শুধু এইটুকুই বোঝে মায়ের পর আর একটা তার কাছের মানুষ, তাকে বোঝার মানুষ হয়েছে। আজ প্রসূন আর অভিপদ্দার বিয়ে। বাড়িতে সানাইয়ের আওয়াজে চারিদিকে আনন্দে ভরপুর। সবাই এদিক ওদিক হই হই চই চই। প্রীতম চুপ করে এক কোণে বসে আছে। প্রীতমকে নিয়ে একদিন যারা হাসি ঠাট্টা করেছিল, আজও তারা একই রয়ে গেছে। কথাই আছে না, সঠিক পরিবর্তন বড়ই দুর্লভ বস্তু। সমাদৃতার প্লাবনের দূরত্বটা আজ অনেকটা কমলেও মনের দূরত্ব রয়েই গেছে। বিয়ের কার্ডে অবশ্য বড় বড় করে প্রীতমের নামও লেখা হয়েছে। সেটা প্লাবনই করেছে। সবাই তার ছোট ছেলেকেও চিনুক। বিয়ে বৌভাত মিটেছে। আজ অভিপদ্দা আর প্রসূনের ফুলশয্যা। রাতের সমস্ত নিয়মের পর যখন ওরা এক ঘরে এলো, প্রসূনের চোখ মুখে একটা শান্তির ছাপ। কি ঝাঁসি রানী, কেমন আছেন? ঝাঁসি রানী বটে। এত বছরের বড় ছেলে হয়ে নিজের বাবাকে তার ভুলটা বোঝাতে পারলে না? চেষ্টা তো করেছিলাম, কিছুতেই বুঝতে পারছিলাম না কি করব আর কিভাবে করব। হা কপাল আমার, এ কি করবে আর কিভাবে করবে সেটাও জানে না, আর দুম করে বিয়ে করে ফেলল। দেখো, আমি কিন্তু খুব টায়ার্ড, এখন আমি কিছু শেখাতে পারবো না। প্রসূন অভিপদ্দাকে নিজের কাছে টেনে নেয়। আজ তোমার জন্য আবার আমরা একসাথে হতে পেরেছি। তুমি না থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না। অভিপদ্দার নরম বুকে মুখ গুঁজে প্রসূন পরম শান্তির নিঃশ্বাস ফেলছে। এই উষ্ণতার ছোঁয়ায় একটা অন্যরকম ভালো লাগা লুকিয়ে আছে। প্রসূনের ঠোঁটটা নিজের ঠোঁটে আটকে দুটো জিভের আস্ফলনটা খুব সুন্দর করে অনুভূত হতে থাকে দুজনের। আজ দিনটা অভিপদ্দার, তাই সমস্ত ভালোবাসা উজাড় করে দিচ্ছে প্রসূন। অভিপদ্দার মনটা বড্ড বেশি প্রিয় প্রসূনের জন্য। প্রসূন, আমি একটা জিনিস চাইব। চাও? মায়ের ফ্ল্যাটে যে বাচ্চাগুলোকে দেখেছিলাম, আমি মায়ের সাথে ওদের গান শেখাবো। মা যেমন ওদের পড়ায়, আমি মাকে হেল্প করব। অভিপদ্দাকে শক্ত করে চেপে ধরে বলে, আজ থেকে তোমার সব আবদার আমার। প্লাবন আর সমাদৃতা আজ একই ঘরে। তারও কারণ অভিপদ্দা আগে থেকেই বলে রেখেছে, তোমাদের যেন আর আলাদা হতে না দেখি। প্লাবন প্রীতমের কাছে গিয়ে বলে, চল আজ আমরা একসাথে জুরাসিক ওয়ার্ল্ড দেখি। ওরা ওদের মতন ঘুমাক। রাত প্রায় 2টো। 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে একটা দারুণ মুভি রুম বানিয়েছিল প্লাবন। সমাদৃতার নাকি খুব শখ ছিল এমন একটা রুমের। বড় এলইডিতে চলছে জুরাসিক ওয়ার্ল্ড। সমাদৃতা, প্রীতম আর প্লাবন আজ একসাথে সিনেমা দেখতে ব্যস্ত। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।